হাই ভোল্টেজ মডেল 22 আজকে আলোচনা করব 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আজকের এই আলোচনায় আমরা দক্ষতা যাচাই করব। একইভাবে আপনাদের 20টা প্রশ্নে কার কয়টা হচ্ছে ক্লাস শেষে আমাকে জানাতে ভুলবেন না। সো প্রথমেই যাচ্ছি 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন। হাই ভোল্টেজ মডেল 1 এবং 2, 1 নম্বর এবং 2 নম্বর। 1 নম্বর প্রশ্ন বলছে আই শ্যাল ডু ইট ড্যাশ প্লেজার, আমি স্বেচ্ছা প্রণোদিতভাবে আগ্রহ সহকারে কাজটি করব। কোনটি ফিজিবল শব্দের সমার্থক শব্দ? দুইটা প্রশ্ন, খুব দ্রুত উত্তর করে দিব যারা পারি। আব্দুল্লাহ আল বাসার, কোনো প্রবলেম নাই। নাজিমউদ্দিন, 1 নম্বর আই শ্যাল ডু ইট ড্যাশ প্লেজার, আমি স্বেচ্ছা প্রণোদিতভাবে আগ্রহ সহকারে কাজটি করব। যেটাই বলেন এখানে এই প্রশ্নটা আসলে কোন রুলস থেকে আসছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা ইউজেস। আপনারা চাইলে এই স্ট্রাকচারটা লিখতে পারেন, ডু সামথিং উইথ, এর সাথে বসবে উইথ। এইখানে যে শব্দ আগ্রহ বোঝায় এমন শব্দ বসবে। যেমন আপনারা বলতে পারেন আগ্রহ বোঝাতে কি হয়, ইন্টারেস্ট, প্লেজার, এনজয়, মানে নাউন হিসাবে যদি এনজয় বলেন। সো এরকম মানে কেউ যদি কোনো কিছু আগ্রহের সাথে করে থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে প্রিপোজিশন নেব উইথ। সো রুলসটা মনে রাখবেন, ডু সামথিং উইথ সামথিং। এখানে সামথিং বলতে বোঝাচ্ছে হচ্ছে আগ্রহ বা ইন্টারেস্ট, ডু সামথিং উইথ ইন্টারেস্ট। সো ইন্টারেস্ট শব্দটা বা আনন্দ শব্দটার আরেকটা ওয়ার্ড হচ্ছে প্লেজার। প্লেজার মানে আনন্দ, রাইট? খুব সহজ একটা প্রশ্ন, বাট বারবারই এটা আসে। 2 নাম্বারটা, কোনটি ফিজিবল শব্দের সমার্থক শব্দ? ফিজিবল, যারা কমার্সের স্টুডেন্ট জানেন যে ফিজিবিলিটি স্টাডি মানে হলো বাস্তবায়ন অধ্যয়ন। ফিজিবল শব্দের সমার্থক কি? ফিজিবল মানে হচ্ছে কোনো কিছু বাস্তবায়ন করা যায়, সেটাকে বলা হয় ফিজিবল। তো ফিজিবল শব্দের সিনোনিম হচ্ছে প্র্যাকটিক্যাল মানে বাস্তবায়নযোগ্য। প্র্যাকটিক্যাল মানে কি? যেটাকে বাস্তবে রূপ দেওয়া যায়, যা বাস্তবায়নযোগ্য। এখন দেখেন, ইম্পসিবল মানে অসম্ভব, রিয়ালিস্টিক মানে বাস্তব, আর ডিফিকাল্ট মানে হলো কঠিন। সো এখানে উত্তরটা হবে ফিজিবল মানে প্র্যাকটিক্যাল বা বাস্তবায়নযোগ্য। ওকে, 3 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড ক্লাস্ট্রোফোবিয়া, এইটা WBCS এর একটা প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গলের। দেখেন, ক্লাস্ট্রোফোবিয়া মানে কি? ক্লাস্ট্রোফোবিয়া এইটা একটা ফোবিয়া। যখন কোনো শব্দের শেষে ফোবিয়া থাকে তখন সেটা হচ্ছে এক প্রকার রোগ। এখন ক্লাস্ট্রোফোবিয়া এইটা কি রোগ সেটা বের করতে হবে। বলেন। বৃষ্টি সুশীল উত্তর করেছিলেন বি নাম্বার, রাইট। 3 নাম্বার প্রশ্নটা আমরা একটু ক্লাসটা শেয়ার করব। আজ থেকে যারা শেয়ার করে আমাদেরকে ইনবক্সে জানাবেন যে আমাকে অমুক মডেল 22 নাম্বারটা দেন, দিয়ে দেবো, ঠিক আছে? হাই ভোল্টেজ 22 নাম্বারটা চাবেন ক্লাসটা শেয়ার করে এসে। আচ্ছা, বলেন এখানে কি হবে উত্তর? ক্লাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে, ক্লাস্ট্রোফোবিয়া কথাটার মানে হলো ফিয়ার অফ কনফাইন্ড স্পেস, মানে হচ্ছে আবদ্ধ কোনো স্থানে আটকে যাওয়ার ভয়। হ্যাঁ, বা আবদ্ধ কোনো স্থানে আপনি যখন কোনো একটা নির্দিষ্ট স্থানে গণ্ডির মধ্যে আটকে যাবেন সেটাকে বলা হচ্ছে ফিয়ার অফ ক্লাস্ট্রোফোবিয়া। তো ক্লাস্ট্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস, বা ছোট স্থানে আবদ্ধ হয়ে যাওয়ার ভয়, সেটাকে বলা হয় ক্লাস্ট্রোফোবিয়া। এটা একটু মনে রাখেন, হ্যাঁ? ক্লাস্ট্রোফোবিয়া মানে হলো ফিয়ার অফ কনফাইন্ড স্পেসেস। 4 এবং 5, 4 নম্বর এবং 5 নম্বর, 4 নম্বর 5 নম্বর যারা শেয়ার করবেন, শেয়ার করে এই হাই ভোল্টেজগুলো নিতে চান, শেয়ার করে আমাদেরকে মেসেঞ্জারে নক দিবেন, দিয়ে দেব। বলছে এ প্লেস হোয়ার বিস আর কেপ্ট, এমন একটা স্থান যেখানে মৌমাছিগুলো থাকে। বি মানে কি? মৌমাছি। আর কেপ্ট রাখা হয়, যেখানে মৌমাছি রাখা হয় বা মৌমাছি পালা হয় বা মৌমাছি থাকে, সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম, এটা মনে হয় পারবেন আপনারা, এটা বহুবার বিসিএস আসা প্রশ্ন। অ্যাপিয়ারি হচ্ছে মৌমাছি পালন বিদ্যা বা মৌমাছি যেখানে থাকে। আচ্ছা, লিজা হ্যাড গিভেন মি 2, 5 নাম্বারটা, লিজা হ্যাড গিভেন মি 2। মোসাম্মদ চায়না বলছেন বি নাম্বার। আচ্ছা, 5 বলেন। 2 এর পরে যখন পেয়ার শব্দটা বসাবো, মনে রাখবেন পেয়ারের মতো বেশ কিছু শব্দ আছে যে শব্দগুলোর সাথে এস এর প্রয়োজন নাই স্বভাবত, তবে রিসেন্ট ইংলিশে আবার পেয়ার্স বসে, বাট আমরা এখানে পেয়ার বসাবো না, আমরা শুধু পেয়ার্স না দিয়ে শুধু পেয়ার দিব। পেয়ার অফ জিন্স, শিপ
ডিয়ার, পেয়ার, ডজন, স্কোর। এই যে শব্দগুলো, এই শব্দগুলোর সাথে কখনো এস বা ইয়েস যুক্ত করা যাবে না। কারণ কি? কারণ এইগুলো শব্দ নিজেরাই জন্মগতভাবে প্লুরাল। সো এইগুলোকে আমরা কখনো এগুলোর সামনে যদি সংখ্যাও ব্যবহার করি, 5, 10, 11 যাই ব্যবহার করি, তবু এগুলোর সাথে এস ব্যবহার করব না। তার মানে আপনি যতই এখানে টু থাক, এখানে পেয়ার্স না দিয়ে শুধু পেয়ার হবে উত্তর। সো পেয়ার আছে এইটাতে। আর জিন বা এই যে জিন করলে কিছু হয় না, সেটা হলো জিন্স। যত প্যান্ট আছে, শার্ট আছে, পায়জামা আছে, চশমা, এগুলো সব দুইটা দুইটা করে অংশ থাকে, এই কারণে এগুলো সব প্লুরাল হয়। যেমন এখানে হবে জিন্স, এখানে হবে জিন্স, তাহলে পেয়ার অফ জিন্স, 2 পেয়ার অফ জিন্স। ক্লিয়ার? 5-এর উত্তরটা হচ্ছে সি নাম্বার, 5-এর উত্তর সি। ওকে, 6 নম্বর বলছে হি টুক শেল্টার আন্ডার এ ট্রি। এখানে দ্য ভার্ব টুক, এই টুক শব্দটা এখানে কোন ভার্ব? টুক শব্দটা কোন ভার্ব বলতে হবে। এখানে টুক শব্দটা কোন ভার্ব? হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, হিয়ার দ্য ভার্ব টুক। এখানে টুক কোন ভার্ব? মনে রাখতে হবে এই যে টুক, এখানে মেইন ভার্ব ঠিক আছে। মেইন ভার্ব বা ফাইনাইট ভার্বের আবার দুটি স্টাইল পাওয়া যায়। এটি ট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ হতে পারে। যদি কোনো ভার্বের অবজেক্ট থাকে তাহলে সেটার নাম হলো ট্রানজিটিভ, আর যদি কোনো ভার্বের অবজেক্ট খুঁজে না পাওয়া যায় তাহলে সেটার নাম হলো ইনট্রানজিটিভ। রাইট? এখন দেখতে হবে অবজেক্টটা আপনি কিভাবে খুঁজে পাবেন। আমরা এই টুককে যদি প্রশ্ন করি, হোয়াট দ্বারা অবজেক্ট আছে কিনা খুঁজে পাবো। হোয়াট টুক কি নিয়েছিল? শেল্টার নিয়েছিল। শেল্টার মানে কি? আশ্রয়। তাহলে আমরা যখন হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি শেল্টার, দেন এই উত্তরটার নাম হলো অবজেক্ট। আর যেহেতু এই ভার্বের অবজেক্ট পাওয়া যায় বা অবজেক্ট আছে, সেহেতু এইটার নাম হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ কথাটার বাংলা হলো সকর্মক। ট্রানজিটিভ শব্দের বাংলা হচ্ছে সকর্মক। ট্রানজিটিভের বাংলা কি বলেন? সকর্মক। ওকে, তাহলে 6-এর উত্তরটা হচ্ছে 1 নাম্বার। ক্লিয়ার? এমন হাজার হাজার প্রশ্ন পেতে আপনাদেরকে পড়তে হবে কোন বই? এক্সপার্ট ইংলিশ। ওকে, 7 নাম্বার আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেব। যারা শেয়ার করবেন এই হাই ভোল্টেজের 22 নাম্বার হাই ভোল্টেজটা আপনাদেরকে ফ্রি দেব, শেয়ার করে মেসেঞ্জারে নক দিবেন। ওকে, 7 নাম্বার দ্য কম্পারেটিভ অফ এ স্ট্রিং অফ পার্টস ওয়াজ নট সো বিগেস্ট অ্যাজ হার টিথ। এখানে কি হবে? দ্য কম্পারেটিভ বের করতে বলছে। এখানে যেটা আছে এটার কম্পারেটিভ তৈরি করতে হবে। কম্পারেটিভ বলেন 7 নাম্বার প্রশ্নের কম্পারেটিভ কি হবে? শাহ আলম, অবজেক্ট থাকলে ট্রানজিটিভ। কিশোর মুন্ডা, রাইট। এ স্ট্রিং অফ পার্টস, এ স্ট্রিং অফ পার্টস ওয়াজ নট সো ব্রাইট অ্যাজ হার টিথ, মানে তার দাঁতের চেয়ে বেশি উজ্জ্বল না। স্ট্রিং অফ পার্লস, পার্লস মানে মুক্তার যে স্ট্রিং বা দানা বা গুটিগুলো, ওয়াজ নট ছিল না, সো ব্রাইট এতটা উজ্জ্বল, অ্যাজ হার টিথ তার দাঁতের মতো। আচ্ছা দেখেন, এখন এইটাকে করতে বলছে কম্পারেটিভ, আছে হলো পজিটিভ ডিগ্রি, সো ডট ডট অ্যাজ দেখে বুঝতে পারতেছি। সো এটা বলেন তো কি হবে? 7 নাম্বারটা আন্না বলছেন হচ্ছে 7-এর বি, রাইট। 7-এর বি নাম্বার। মনে রাখতে হবে পজিটিভ ডিগ্রিতে যে অ্যাজ এর পরে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্টের পজিশনে নিয়ে আসব। তাহলে এই একটা কথা অনুযায়ী আপনি উত্তর হবে এই দুটোর মধ্যে। আমরা এই মাইনাস ফর্মুলা এই দুটো অপশন বাদ দিলাম। এখন আসেন, খুব সহজেই এইখানে জাস্ট ওয়াজ হবে না ওয়ার হবে, এইটুক দেখলেই আপনি আনসারটা করতে পারবেন। কারণ আমরা জানি যতই হার তিত হোক, এই তিত বা তুত এগুলো হচ্ছে আনকাউন্টেবল সেন্স হিসাবে যদি হিসাব করি তাহলে সিঙ্গুলার হতো, কিন্তু তুত নাই, আছে তিত। তিত মানে কি? দাঁতগুলো। আমরা জানি তুতের প্লুরাল হচ্ছে তিত। সো এই কারণে এটা প্লুরাল, আনসার হবে অয়ার দিয়ে। আরেকটা জিনিস খেয়াল করেন, ব্রাইট থেকে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ব্রাইটার, কিন্তু এখানে মোর ব্রাইটার বলে কোনো কম্পারেটিভ আসলে সঠিক নয়। সো আমরা কিন্তু এখানে রুলস না জেনেই এটাকে সলভ করতে পারি। যে দেখেন, নিয়ম না জেনেই আপনি জাস্ট কয়েকটা টিপস জানলেই হচ্ছে। পজিটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা থাকবে অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজের মাঝে, সেটার কম্পারেটিভ খুঁজে পাবো যেখানে, সেটাই হবে কম্পারেটিভ ডিগ্রির উত্তর। সো এরকম কম্পারেটিভ ডিগ্রি অপশন ছিল ব্রাইটার এই একটা আর এই একটা, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কি ছিল? এই হার্ড তিতটা সাবজেক্টের পজিশনে আনা ছিল যেখানে, সেটাই হবে উত্তর বি নাম্বার।
ঠিক আছে, 7-এর উত্তর বি। ওকে, এইগুলো যখন ব্যাখ্যা করি, ধরেন আপনি একটা প্রশ্নের উত্তর পারেন, বাট সেটাকে আপনি আরও ডিপলি চেষ্টা করবেন যে এখানে আর কিভাবে প্রশ্নটা চেঞ্জ হতে পারে, প্রশ্নটা কিভাবে পরিবর্তন হয়ে আসতে পারে, এইগুলো খেয়াল করতে হবে। 8 নাম্বার, দ্য ফ্লাইট উইল টেক অফ ড্যাশ দ্যাট দ্য ওয়েদার ইজ ড্যাশ। তারপর বলছে হি সাফার্ড ফ্রম দ্য ড্যাশ দ্যাট হি ওয়াজ অ্যানাদার নেপোলিয়ন। বলেন হামিদুর রহমান, মোসাম্মদ চায়না। 8 নম্বর 9 নাম্বার, 8 এবং 9। 8-এ বলছে দ্য ফ্লাইট উইল টেক অফ, ফ্লাইট কি উড্ডয়ন করবে বা উড়বে, ড্যাশ প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ গুড। ফ্লাইট উইল টেক অফ, ফ্লাইটটা কি হবে, উইল টেক অফ। এই টেক অফ কথাটার মানে হলো উড্ডয়ন করা বা ছাড়া বা উড়বে, ঠিক আছে। প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার ইজ গুড। আচ্ছা, যদি এই প্রোভাইডেডের সাথে যখন দ্যাট ব্যবহার করা হয়, সো এইটার একটা সিঙ্গেল মিনিং হচ্ছে ইফ, মানে যদি। শুধু যদি না, এটার অর্থ হচ্ছে শর্ত থাকে যে, শর্ত থাকে যে দ্য ফ্লাইট উইল টেক অফ প্রোভাইডেড দ্যাট, প্লেন উড়বে বা প্লেন ছাড়বে, শর্ত থাকে যে দ্য ওয়েদার ইজ গুড, মানে যদি আবহাওয়াটা ভালো থাকে। নেক্সট 9 নাম্বার, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব সবাই। হি সাফার্ড ফ্রম, সে ভুগেছিল, ফ্রম কিসে, দা যে কোনো একটা শব্দ হবে। এখন এই 4টা হলো কমন মিস্টেক, একটা অধ্যায় থেকে দেওয়া হয়েছে কমন মিস্টেক। ইমাজিনেশন, কল্পনার থেকে ভুগেছিল। ডিফিউশন, তালগোল পাকানো থেকে। ইলিউশন, মতিভ্রম থেকে। অ্যালিউশন, পরোক্ষ উল্লেখ থেকে। এখন এইগুলোর অর্থ না জানলে কিন্তু আপনি পারবেন না। এইগুলো সব কিন্তু সুন্দর করে এক্সপার্ট ইংলিশে কমন মিস্টেক নামে একটা চ্যাপ্টার আছে, সেখানে দেওয়া আছে এক্সপার্ট ইংলিশ বইতে, জানেন তো সবাই। তাহলে একজন যখন ভুগবে, দ্যাট হি ওয়াজ অ্যানাদার নেপোলিয়ন, মানে সে ছিল অন্য একটা নেপোলিয়ন। সো সে যুদ্ধের মাঠে অন্য একটা নেপোলিয়ন ছিল, তার কাছে এরকম কিছু মনে হচ্ছিল। এই কারণে এইটার উত্তর হবে হচ্ছে ইলিউশন, মানে মতিভ্রম। মতিভ্রম মানে হচ্ছে মনের অজান্তেই বা মনের বেখেয়ালেই মানে এলোমেলো হয়ে যায়, তালগোল পাকানো, সেটাকে বলা হচ্ছে ইলিউশন। 6-এর উত্তরটা হচ্ছে 2 নাম্বার। ওকে, আশা করি ক্লিয়ার। নেক্সট 10 নাম্বার, নিচের কোন বাক্যটি শুদ্ধ, নিচের কোন বাক্যটি শুদ্ধ। হি গেভ মি এ পিচ অফ অ্যাডভাইস, আই ওয়েন্ট টু মাই হাউস, হি অ্যাপ্লাইড ফর ফ্রিশিপ, দ্য মিট ইজ হার্ড। ওকে, দেখেন আমি লাইভ ক্লাসে কথা কম বলি, কাজ বেশি করি, কিন্তু বর্তমান সময়ে বেশ কিছু স্টুডেন্ট আছে খালি মধু মধু খুঁজেন, রসমালাই খুঁজেন, বাট এক্স্যাক্টলি যে মিশনে আপনি ফেসবুকে সময় নষ্ট করবেন, অনলাইনে সময় নষ্ট দিবেন, সেই মিশনটা যেন কাভার হয়, এটা খেয়াল করবেন। কোনো পেজ যদি খুব বেশি বক বক করে, ওই ক্লাস আপনি করবেন না, সময়ের অনেক দাম আছে ভাই। নিচের কোন বাক্যটি শুদ্ধ। হি গেভ মি এ পিচ অফ অ্যাডভাইস, আই ওয়েন্ট টু মাই হাউস, হি অ্যাপ্লাইড ফর ফ্রিশিপ, দ্য মিট ইজ হার্ড। উত্তর কি, শুদ্ধ বাক্য খুঁজতে বলা হয়েছে, শুদ্ধ বাক্য। এখানে শুদ্ধ বাক্য হচ্ছে এই এ নাম্বারটা, হি গেভ মি এ পিচ অফ অ্যাডভাইস। কেন, অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই আনকাউন্টেবল নাউনের সামনে আমরা এ পিচ ব্যবহার করতে পারি, কিন্তু সরাসরি অ্যাডভাইসের সামনে এ ব্যবহার করতে পারি না। অতএব উত্তর এটা। আনকাউন্টেবলকে যদি কখনো সংখ্যা দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে অফ প্রিপোজিশনের আশ্রয় নিতে হয়, আর সেটাই ব্যবহার হয়েছে। আর বাকিগুলো ভুল কেন। I went to my house, I went to my house। দেখেন এই যে 2 নাম্বারটা অনেকে ভুল বলবো হচ্ছে, এখানে টু থাকার কারণে অনেকে বলবো যে এটা ভুল, তাই না? কিন্তু এই গো থেকে আসা যে ভার্বটা ওয়েন্ট, মানে গো টু হোম। এখন দেখেন 2 নম্বর বাক্যটা নিয়ে আমি আজকে একটা টিচারের কথা দেখলাম, তার বাক্য অনুযায়ী। তো নর্মালি আমরা শিখেছি যে গো ভার্বের পরে টু বসবে না যখন বাড়ি বা হোম বোঝাবে, কিন্তু আজকে আরেকটা জিনিস আপনারা শিখে রাখেন, মডার্ন গ্রামার অনুযায়ী এখানে টু বসবে, মডার্ন রুলস অনুযায়ী এখানে টু বসবে। কেন বসবে? যখন এই যে আপনার নির্দিষ্ট বাড়িকে আপনি স্পেসিফাই করে দিলেন কি দিয়ে, মাই দিয়ে, তখন এখানে আপনি টু বসাবেন। হ্যাঁ, এটা হচ্ছে আজকে একটা টিচার বলেছে, আমি জিনিসটা এখনো গবেষণা করি নাই, তার কথা অনুযায়ী বলছি আর কি। তো যাই হোক, এটা গবেষণা হলে সামনে আপনাদেরকে জানাবো আরো। এরপর আপাতত এটাকে আমরা ভুল ধরে নিচ্ছি যেহেতু সন্দেহ আছে। হি অ্যাপ্লাইড ফর ফ্রিশিপ, অ্যাপ্লাইড ফর ফ্রিশিপ, এখানে ভুল কথায় অ্যাপ্লাইড ফর ফ্রিশিপ, এটার ভুল কি? ফ্রিশিপ। দেখেন অ্যাপ্লাইড ফর ফ্রিশিপ, এটার ভুল হলো ফ্রিশিপ এই শব্দটার স্থানে ফ্রি স্টুডেন্টশিপ হবে।
ফ্রিশিপ না হয়ে কি হবে বলেন, ফ্রি স্টুডেন্টশিপ হবে, স্টুডেন্টশিপ। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখেন পরের প্রশ্নটা, দ্য মিট ইজ হার্ড। হ্যাঁ, মিট মানে কি, মাংস। সো এটা কি হার্ড হয় মানে কঠোর হয় না, এখানে অন্য শব্দ হবে, এখানে কঠোর না হয়ে এটাকে টাফ বলতে পারেন, যে দ্য মিট ইজ টাফ। হ্যাঁ, কঠিন শব্দ, কঠিন খাদ্যদ্রব্য জমাট বাঁধা অর্থে এগুলোকে আমরা হার্ড না বলে বলবো টাফ। মানে কোনো খাদ্যদ্রব্য যখন কঠিন হয় মানে শক্ত হয় বা হার্ড হয়, সেটাকে আমরা হার্ড না বলে বলবো কি, টাফ, টাফ বলবো। ওকে, নেক্সট 11 নম্বর প্রশ্ন, কোন বাক্যটি শুদ্ধ, কোন বাক্যটি শুদ্ধ। চলছে হাই ভোল্টেজ মডেল 22, 20টা প্রশ্ন আপনারা গণে রাখবেন কিন্তু কার কয়টা হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার পারফরমেন্সে 15-এর উপরে থাকছে কিনা, 15-এর উপরে। 11 নম্বরটা বলছে যে কোন বাক্যটি শুদ্ধ, হি কেম দিস মর্নিং, আসাদ ইজ সিক and he told me a liar, put your sign here, put your sign here, কি হবে এটা বলেন, দ্রুত বলেন। কি হবে এটার আনসার, কোন বাক্যটি শুদ্ধ, হি কেম দিস মর্নিং, এই বাক্যে কি কোনো ভুল দেখা যাচ্ছে, হি কেম দিস মর্নিং, এই বাক্যে কি কোনো ভুল দেখা যাচ্ছে। প্রশ্ন নাম্বার 11, বাসার বলছেন 11-এর উত্তর হবে সি। আচ্ছা, 11-এর উত্তরটা সি হবে না, 11-এর উত্তরটা কিন্তু এ নাম্বার হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এ নাম্বারটা সঠিক কেন, বাকিগুলো কেনই বা ভুল বলবো। এখন যদি কেউ মনে করেন যে এই দিস মর্নিং মানে কি এই সকালে, মানে আজ সকালে, এখন আজ সকালে সে, আপনি যখন বলতেছেন আজ সকালে, এটার মানে কিন্তু আপনি এটাকে বিভিন্ন টেন্সেই কনভার্ট করতে পারেন, যে আজ সকালে আমি আসলাম, আজ সকালে এসেছি। সো এখানে বলতেই পারে যে আমি আজ সকালে আসলাম, হতে পারে না যে আজ সকালটাকে আপনি কোনোভাবে অতীত চিন্তা করতে পারেন, এটা কিন্তু ইলজিক্যাল না। তো এটাকে আমরা আনসার ধরতে পারি। এখন অন্যগুলোর দিকে যাই, আসাদ ইজ সিক। আচ্ছা, কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলে সিক না বলে আমরা বলবো কি, ইল। আমি এর আগে একদিন বলেছিলাম সিক শব্দটা একটা সময় গালি হিসাবে বা আপনি একজনকে নেগলেক্ট অর্থে ব্যবহার করতে পারেন। ধরেন একজন আপনার সাথে সবসময় খারাপ আচরণ করছে বা একজন ভুলভাল বকছে, আপনি তাকে বলতে পারেন ইউ আর সিক। সিক মিনস হচ্ছে সে হচ্ছে পাগল বা ম্যাড বা ব্রেন নষ্ট হয়ে গেছে, সাময়িক সময়ের জন্য বিক্ষিপ্ত, এগুলোর জন্য সিক। আর ইলটা হলো বস্তুত সে শারীরিকভাবে অসুস্থ, ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে ইত্যাদি, জ্বর এসেছে। আনিস টোল্ড মি এ লায়ার, আনিস আমাকে মিথ্যুক বলল। এইখানে সমস্যা হলো মিথ্যাবাদী বলার ক্ষেত্রে টোল্ড হবে না, হবে হচ্ছে কল্ড, কল্ড। আনিস কল্ড মি এ লায়ার, আনিস আমাকে কি বললো, মিথ্যুক বললো বা মিথ্যাবাদী বললো। পুট ইউর সাইন হিয়ার, এখানে ভুলটা হলো সাইন হবে না, ইয়োর হলো পসেসিভ অ্যাডজেটিভ, লিখে নেন পসেসিভ অ্যাডজেটিভ, আর পসেসিভ অ্যাডজেটিভের পরে হয় হচ্ছে নাউন ওয়ার্ড, পসেসিভ অ্যাডজেটিভের পরে নাউন। সো নাউন হওয়ার জন্য সাইন না হয়ে এখানে হবে সিগনেচার, সাইন না হয়ে এখানে হবে সিগনেচার। তার মানে হচ্ছে পুট ইউর সিগনেচার হিয়ার, পুট ইউর সিগনেচার হিয়ার, মনে থাকবে। তাহলে 11-র উত্তরটা হচ্ছে ডি নাম্বার, 11-র উত্তর ডি, পুট ইউর সিগনেচার হিয়ার, পুট ইউর সিগনেচার হিয়ার। ওকে, নেক্সট। তাহলে এই প্রশ্নে আমরা এক্স্যাক্টলি বেশিরভাগই ভুল পেলাম হচ্ছে এইটাতে, এ নাম্বারে। হ্যাঁ, ডি নাম্বার সঠিক আছে, এই যে ইয়োরের পরে। সো আমরা যখন কারেকশন সলভ করব, কারেকশন ব্যতীত ইংরেজির কিন্তু অনেক বড় একটা পোর্শন ফাঁকা থাকবে, আর কারেকশন থেকে প্রচুর প্রশ্ন আসে। কারেকশন জানলে আপনি মনে করেন ইংরেজির অনেকগুলো বিষয় কভার করতে পারছেন, এইটুকু আমরা মনে রাখতে পারি। নেক্সট 12 নাম্বার, কোন বাক্যটি শুদ্ধ বলছে, আই উইল গো আফটার এ মান্থ, হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য স্কুল, one of the passers by rescued her, one of the passers by rescued her, দুইটা কি একই রকম নাকি? ও না, একটু চেঞ্জ আছে। হ্যাঁ, এখন বলেন এটা কি হবে উত্তর। আমরা 12 নম্বরটা একটু বলি, 12 কোশ্চেন নাম্বার 12। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই, যাদের সুযোগ আছে ক্লাস শেয়ার করে দেন। ক্লাস শেয়ার করে দিলে এই হাই ভোল্টেজ 22 নম্বরে পিডিএফ ফাইলটা আপনারা পেয়ে যাবেন। পেজে মেসেজ করবেন যে হাই ভোল্টেজ 22-এর পিডিএফ দেন, দিয়ে দেব। এরপর কি হবে এখানে, নিচের কোন বাক্যটি শুদ্ধ, নিচের কোন বাক্যটি শুদ্ধ। আই উইল গো আফটার এ মান্থ, আমি 1 মাস পর যাব, এইটা আসলে
ভুল কনসেপ্ট। কেন ভুল কনসেপ্ট সেটা বলি। আই উইল গো আফটার, মনে রাখতে হবে যে ফিউচার কোনো ভার্ব যদি থাকে, আই উইল গো, তাই না? এই ক্ষেত্রে আমরা, আচ্ছা একজন বলছেন কেম পাস্ট, কিন্তু দিস মর্নিং বলা হয়েছে প্রেজেন্ট, সেটা তো ক্লিয়ার করেছি। দিস মর্নিংটাকে আপনি আজ সকালে আমি এসেছিলাম, এটা তো আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। আজ হোক, কিন্তু সেটা তো সকাল। তা আপনি যদি আজকে ধরেন আপনি বিকালে আসেন, বিকালবেলা আপনি একজনকে বলতেছেন যে আজ সকালে এসেছিলাম, সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে। আচ্ছা, আই উইল গো আফটার এ মান্থ, আমি 1 মাস পর যাব, ঠিক এটা বলা যাবে না, এটা বলতে হবে আফটার না বলে বাই অথবা ইন। আপনি যদি মনে করেন যে 1 মাসের মধ্যে যাবেন, সেটাকে আপনি 1 মাস পর যাবেন, আই উইল গো বাই এ মান্থ, 1 মাসের মধ্যে যাব। আচ্ছা 12 এর অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার, ওয়ান অফ দ্য পেসার্স, ঠিক আছে, বাই রেস্কিউড হার, এটা হতে পারে। অ্যাবসেন্টেন্টের পরে সাবজেক্টের সাথে মিল রেখে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়, সেটা হলো হিমসেলফ। হিমসেলফ। মনে রাখবেন এই অ্যাবসেন্টের মতো বেশ কিছু ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে আমরা এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো সাবজেক্ট অনুসারে, সাবজেক্টের সাথে মিল রেখে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। যেমন প্লম, প্রাইড, অ্যাভেইল, এক্সার্ট, অ্যাবসেন্ট। প্লম, প্রাইড, অ্যাভেইল, এক্সার্ট, অ্যাবসেন্ট, এই যে শব্দগুলো প্লম, প্রাইড, অ্যাভেইল, এক্সার্ট, অ্যাবসেন্ট, এই শব্দগুলোর পরে আমরা ফ্রম বা যে কোনো একটা প্রিপজিশন প্রয়োজন অনুযায়ী আসবে, এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন দিতে হবে। কি দিতে হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। কোন অনুযায়ী? এর আগে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন দিতে হবে, মন মতো দিলে হবে না। যেমন আপনার এখানে সাবজেক্ট যদি থাকে ইউ, তাহলে আপনি রিফ্লেক্সিভ প্রোনাউন দিবেন এখানে ইয়োরসেলফ। সাবজেক্ট যদি থাকে হি, রিফ্লেক্সিভ প্রোনাউন দিবেন হিমসেলফ, এরকম। সো এই শব্দগুলো আমাকে একটু মনে রাখতে হবে। শব্দগুলো কি ভাই একবার একটু বলেন? অ্যাভেইল, এক্সার্ট, অ্যাবসেন্ট, প্রাইড, এগুলো। আরও একটা আছে কন্ট্রোল। কন্ট্রোল দিয়ে বেশ কয়েকবার প্রশ্ন আসছে। কন্ট্রোল, কন্ট্রোল, আমরা যদি বলি কন্ট্রোল ইয়োরসেলফ, কেন বলি? কারণ কন্ট্রোলের সামনে মনে মনে ইউ উজ্জ থাকে, মানে ইউ কন্ট্রোল ইয়োরসেলফ। আমরা অনেক সময় সামনে কেউ যদি থাকে তাকে বলি কন্ট্রোল ইয়োরসেলফ। কেন ইয়োরসেলফ বলি? কারণ কন্ট্রোলের আগে সাবজেক্ট কে ছিল? ইউ। ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ একটা রুলস বললাম, এই কারেকশনটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন, এখান থেকে ঘুরিয়ে ফিরে একটা প্রশ্ন আসবে। আর এটা ভুল কেন? ডি নাম্বার ভুল হলো ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয়, কিন্তু এখানে পেসার সিঙ্গুলার আছে, এই জন্য এটা ভুল। নেক্সট 13 নাম্বার, কোন বাক্যটি শুদ্ধ? আবারও আরেকটা কারেকশন প্রশ্ন। 13 নাম্বার বলছে হি রেইন ফর 3 days, ইট রেইন ফর 3 days, গ্রামার ইজ বেটার সার্ভেন্ট দেন মাস্টার, হি ইজ মাই এল্ডার টিচার, while he was walking in the garden a sharp bite him। কিশোর মুন্ডা বলছেন 12 সি, নার্গিস, আন্না রয়, গুড। কোনটি শুদ্ধ বাক্য? ইট রেইন ফর 3 days, গ্রামার ইজ বেটার সার্ভেন্ট দেন মাস্টার। আচ্ছা তারপর বলছে কি হি ইজ মাই এল্ডার টিচার, বলেন কোনটা হবে এখানে? হি কিল্ড হিমসেলফ, হামিদুর রহমান, সেটা আত্মহত্যা অর্থে। এখানে হিমসেলফ না হয়তো অন্য কিছু হতে পারে, সে আরেকজনকে হত্যা করতে পারে না? পারে তো। তাহলে এখানে কি উত্তর হবে বলেন? তেরো নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নের উত্তরটা কি? 13 নম্বরের অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বারটা, ঠিক আছে? আসলে কি ঠিক? না, ডি নাম্বার ভুল। 13 নম্বর অ্যান্সার কি? ফর 3 days, এটা হবে না। গ্রামার ইজ বেটার সার্ভেন্ট দেন মাস্টার। আচ্ছা, তো এই সেন্টেন্সটাতে তো সবগুলোই ভুল। আচ্ছা, মোমেন বলছেন হচ্ছে 13 নম্বরের ডি, শাহ আলম বলছেন 13 এর সি। আচ্ছা, এই প্রশ্নটাতে
একটু সমস্যা আছে, বড়ই সমস্যা আছে। দেখি কি কি সমস্যা আছে। এখানে 4টা বাক্যেই ভুল আছে, 4টা বাক্যেই ভুল আছে। কিভাবে আমি দেখাই, একটা একটা করে বের করার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা, বলছে কি ইট রেইনড ফর 3 days, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে এইটাতে ভুল হচ্ছে ফর প্লাস সময়বাচক থাকার কারণে এখানে রেইন হবে না, এখানে হবে হচ্ছে হ্যাজ বিন রেইনিং, হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। ওকে, বি নাম্বারটা, গ্রামার ইজ বেটার সার্ভেন্ট দ্যান মাস্টার। এইটাতে যদি ভুল ধরি তাহলে আমরা এখানে একটা এ দিতে হবে। কেন? মানে এই সার্ভেন্ট শব্দটাকে আমরা সেবক হিসাবে কমন নাউনের সেন্সে এখানে আমরা এটার আগে এ দিতে পারি। গ্রামার ইজ এ বেটার সার্ভেন্ট দেন মাস্টার। আচ্ছা, শিক্ষকের চেয়ে গ্রামারটা হচ্ছে কি বেশি উপকারী বা সেবক। আচ্ছা, এখন আসেন, এখানে এ দিলে এটাকে ভুল বলতে পারি। সি নাম্বারে কি বলতে পারি, হি ইজ মাই এল্ডার টিচার হওয়া উচিত না। কেন? কারণ হচ্ছে যখন পারিবারিক সম্পর্ক হয় তখনই আপনি এল্ডার ব্যবহার করবেন, আর পারিবারিক সম্পর্ক না হলে আপনি তখন এখানে সিনিয়র বলতে পারেন। হি ইজ মাই সিনিয়র টিচার, সিনিয়র বলতে পারেন, কিন্তু এল্ডার বলতে পারেন না, কারণ পারিবারিক সম্পর্ক হতে এল্ডার লাগে। তা আপনি যদি বলতে পারেন যে এখানে আপনার কথার ভাই আছে, ব্রাদার, তখন আপনি বলতেন হি ইজ মাই এল্ডার ব্রাদার, মানে সে আবার আপনার আপন বড় ভাই। তাহলে বুঝতেছেন, পারিবারিক বা রক্তের সম্পর্ক থাকলে সেখানে আমরা এল্ডার কথাটা ব্যবহার করব। ঠিক আছে, বয়সে বড় হলে ওল্ডার ব্যবহার করব, OLDER। আর যদি কোনো কর্মক্ষেত্রে সাধারণভাবে বড় অথবা বয়সে বড় সেটাও হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা সিনিয়র ব্যবহার করতে পারি। তো এই সেন্টেন্সটাতে ভুল হচ্ছে, সিনিয়র ব্যবহার করতে হবে, ওল্ড ব্যবহার করা যাবে না, অথবা টিচার বাদ দিয়ে এখানে ব্রাদার ব্যবহার করতে হবে, এল্ডার রাখা যাবে। ডি নাম্বারে কি সমস্যা? ডি নাম্বারের সমস্যা হলো ওয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন সে বাগানে হাঁটতেছিল। এই যে ওয়াইল যুক্ত যখন কোনো বাক্যে এইভাবে সাবজেক্টের পজিশনটা ব্যক্তি থাকে, তাহলে কমার পরের অংশেও আপনাকে ব্যক্তিবাচক সাবজেক্ট করতে হবে। কিভাবে ব্যক্তিবাচক সাবজেক্ট? এই যে হিকে সাবজেক্টের পজিশনে এনে বাক্যটাকে প্যাসিভ করতে হবে। কিভাবে? হি ইজ না, সরি, ওয়াজ হবে, পাস্ট টেন্স। হি ওয়াজ বিটেন বাই এ স্নেক। যদি আমরা এটাকে ড্যাংলিং এর সিস্টেমে চিন্তা করি, তাহলে ড্যাংলিং সিস্টেমে চিন্তা করলে এই অংশের যে সাবজেক্ট বা যাকে নির্দেশ করবে সেই হবে পরের অংশের সাবজেক্ট। কিন্তু ড্যাংলিং এর সিস্টেমে যদি চিন্তা না করি তাহলে এই সেন্টেন্সটা সঠিক হইতে পারে। কেন? কারণ ড্যাংলিং এর সিস্টেমে বলা হয় যে এই অংশটা থাকবে হচ্ছে শর্টকাট করা। শর্টকাট করা মানে এখানে হোয়াইল থাকবে না, সরাসরি এখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, এইটা কোনো ক্লজ হবে না। তো আরেকটা সেন্সে আমরা ডি নাম্বারকে কখনো কখনো সঠিক বললেও বলতে পারি যদি ড্যাংলিংয়ের আশ্রয় না যাই, আর ড্যাংলিংয়ের আশ্রয় গেলে ডি নাম্বারটাও আসলে ভুল। তো আলটিমেটলি আমরা কি দেখলাম, 13 নম্বর প্রশ্নের 4টা অপশনই ভুল, 13 নম্বরে 4টাই ভুল, এখানে কোনো সঠিক উত্তর নেই। এখন পরীক্ষক কি করবে সেটা পরীক্ষকের ব্যাপার। 14 নম্বর প্রশ্ন, 14, আমি তাকে দিয়ে কাজটি করালাম। ওয়াও, দারুণ একটা সেন্টেন্স। 14 নম্বর, আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিই। আমি তাকে দিয়ে কাজটি করালাম, নাকি আপনি নিজে করলেন? দেখেন, আপনি যখন অন্য কাউকে দিয়ে কোনো কাজ করাবেন তখন সেক্ষেত্রে আমরা লেট এবং মেক এই দুটি শব্দের আশ্রয় নিতে পারি, লেট এবং মেক। মনে রাখবেন, লেট হচ্ছে কাউকে আপনি কোনো কিছু করার অনুমতি দিলেন, আর মেক হচ্ছে আপনি কাউকে দিয়ে জোর করিয়ে কোনো কাজ করালেন। ঠিক আছে, কাউকে দিয়ে জোর করে কোনো কাজ করালেন, তো এইটা আপনি যে কোনো একটা সেন্সে নিতে পারেন। আমি তাকে দিয়ে কাজটি করালাম, এটা বোঝাচ্ছে যে আপনি জোর করে কাজটা করালেন, এই জন্য আপনাকে নিতে হবে মেক। ওকে, নিলাম। মেক ব্যবহার যদি করি তাহলে আই মেক হিম বা মেড হিম, পাস্ট টেন্স করার জন্য করালাম, ডু দ্য ওয়ার্ক। মনে রাখতে হবে এখানে লেট মেকের পরে যেই অবজেক্টটি থাক, এরপরে যে ভার্বটা বসবে সেটা হবে ভার্বের বেস ফর্ম, এইখানে সাবজেক্ট থাকবে। তো এই স্ট্রাকচারটা হচ্ছে পজিটিভ ভার্বকে রেফার করে, মানে আপনি অন্যকে দিয়ে কোনো কাজ করানো বা অন্য একটি কাজ কাউকে দিয়ে করানো, সেই ক্ষেত্রে আপনার এখানে ব্যবহার করতে হবে হচ্ছে লেট, মেক, এই দুটা শব্দ, তারপরে অবজেক্ট, ব্যক্তিবস্তু যাই হোক, V1। সো এখানে 14 উত্তরটা হচ্ছে আই মেড হিম ডু দ্য ওয়ার্ক। বাকিগুলো ভুল কেন আমি একটু বলি। যদি আপনি গেট দেন তখন ব্যক্তি দিলে এখানে ইনফিনিটিভ নিতে হবে, তাহলে আমি আরেকটা স্ট্রাকচার বসাতে পারি, সাবজেক্ট প্লাস
গেট প্লাস ব্যক্তি ব্যবহার করলে এখানে হবে ইনফিনিটিভ, মানে 2 প্লাস v1। তার মানে এটা আরেকটা স্ট্রাকচার, আপনি হলো চাইলে এই স্ট্রাকচারটা ইউজ করতে পারতেন, দুটোই সঠিক, কিন্তু এখানে স্ট্রাকচারের সঠিক রুলস অ্যাপ্লাই হয়নি। এই কারণে দেখেন এইখানে ওরে, এই জন্য এখানে ব্যবহার করতে হবে, যদি এখানে টু ডু থাকতো তাহলে সঠিক হতো। সি নাম্বার ভুল কেন? আই মেড ডান দ্য ওয়ার্ক বাই হিম, এটা আসলে ভুল। কেন ভুল? আই মেড ডান দ্য ওয়ার্ক, এখানে মেড ডান আসলে সরাসরি এক জায়গায় হতে পারবে না। যখন আপনি অন্যকে দিয়ে কাজ করাবেন, মেকের পরে অবজেক্ট ঢুকাই দিতে হবে, মানে যাকে দিয়ে কাজ করালেন সেই হিম। সি নাম্বার ভুল কেন? আই হ্যাভ ডান হিম, একইভাবে আই হ্যাভ ডান, আমি করিয়াছি হিম দ্য ওয়ার্ক, এটা হলো, এটা তো কোনো স্ট্রাকচারই হলো না, উল্টাপাল্টা অর্থ। সো 14 এর উত্তরটা আসলে এই নাম্বারটা মনে থাকবে। পজিটিভ ভার্ব হচ্ছে অন্যকে দিয়ে কাজ করানো, যখন আপনি অন্যকে দিয়ে জোর করে কাজ করাবেন সেটা হলো মেক ব্যবহার করতে হয় সাধারণত, আর মেকের পরে ব্যক্তিবস্তু যাই হোক ভার্বের বেস ফর্ম। খুব গুরুত্বপূর্ণ নিয়ম, মনে রাখার চেষ্টা করবেন। 15 নম্বরই তো করলাম, একই নাকি? 14 আমি তাকে দিয়ে কাজটা করালাম, 15 আমি তাকে দিয়ে চিঠিটি লিখালাম। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে চিঠি লিখালাম, এখন এইটা তো আপনার পারার কথা, বলেন আমি তাকে দিয়ে চিঠিটি লিখালাম, এটা আপনারাই বলেন, এটার উত্তর আমি না করলেই হয়। আমি তাকে দিয়ে চিঠিটি লিখালাম, না, এখানে স্ট্রাকচারে একটু ভিন্নতা আছে। এখানে লেট, মেক, গট কোনোটাই উত্তর না, লেটও নাই, মেক দিয়েও অপশন নাই, অপশনগুলো আছে সরাসরি রোট, হ্যাড, গট। ওকে, আপনি যদি গেট ব্যবহার করেন তাহলে আমি গেটের নিয়মটা বলি। গেটের পরে যদি বস্তুবাচক কিছু থাকে তাহলে আপনি এখানে বসাবেন ভার্বের 3 নাম্বার, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গেটের পরে লেটার আছে, বাট এখানে বিং কথাটা অতিরিক্ত ঢুকে গেছে, এটা ভুল। আচ্ছা, আরেকটা স্ট্রাকচার ব্যবহার করা যায়, হ্যাবের পরে বস্তুবাচক কিছু থাকবে প্লাস v3 থাকবে, সামনে একটা সাবজেক্ট থাকবে। এই হ্যাব টেন্স অনুসারে হ্যাডও হতে পারে, বুঝতে পারছেন? শাহ আলম। তো এখন বলেন তো 15 নম্বর আনসার কোন দিকে যায়? তাহলে আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম, এই যে দেখেন এখানে বস্তুকে আপনি মাঝখানে নিয়ে আসছেন, ঠিক আছে? আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম, আমি তাকে দিয়ে চিঠি লিখালাম, আমি তাকে দিয়ে চিঠিটি লিখালাম, আমি তাকে দিয়ে চিঠিটি লিখালাম। বুঝতে পারছি বিষয়টা? দেখেন এই সেন্টেন্সটা আমি একটু এখানে ঘুরিয়ে আপনাদের জন্য আরেকটা ট্রিক্স দেব। দেখেন ট্রিক্সটা হলো, যদি এই বাংলা বাক্যে চিঠিটি কথাটা না থাকতো তাহলে আপনি কি করতেন? ধরেন বলল আমি তাকে দিয়ে লিখালাম, এটা ট্রান্সলেশন কি হবে? যদি ওখানে চিঠিটি কথাটা নাই, ধরেন আপনি চিঠিটি নাই, তখন আপনার ট্রান্সলেশনটা কি দাঁড়াতো বলেন তো? তখন ট্রান্সলেশনটা দাঁড়াতো আই, আপনি যদি হ্যাভ দিয়ে করতে চান পাস্ট টেন্স, না লিখালাম আই হ্যাড, এরপরে হচ্ছে তাকে দিয়ে হিম অবজেক্ট, হ্যাভ ব্যক্তি v1, রাইট। আই হ্যাড হিম রাইট, এটার মানে হলো আমি তাকে দিয়ে লেখালাম, আই হ্যাড হিম রাইট, আমি তাকে দিয়ে লেখালাম। স্ট্রাকচারটা কি? হ্যাবের পরে ব্যক্তি থাকলে v1 বসে, আর হ্যাবের পরে বস্তু থাকলে v3 বসে, ঠিক আছে? এখন দেখেন এইখানে হচ্ছে বাই সামওয়ান আছে, এই জন্য বাই হিম সামওয়ান দিলাম পরে, কিন্তু বস্তু দিলাম মাঝখানে। স্ট্রাকচারগুলো কি বুঝে আসতেছে আপনাদের? এগুলো নিয়ে যখন পজিটিভ ভার্বের বিস্তারিত আলোচনা হবে তখন আপনারা এগুলো সম্পর্কে আরও জানবেন। আর আই রোড দ্য লেটার মানে আমি নিজে নিজেই লিখছি, আসলে নিজে নিজে লিখিনি, আমি অন্যকে দিয়ে লিখিয়েছি। আই হ্যাড রিটেন মানে আমি নিজেই লিখেছিলাম, না, এটাও হবে না। আই হ্যাড দ্য লেটার রিটেন বাই হিম, তার দ্বারা লিখিয়েছিলাম। সো এই স্ট্রাকচারগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদের দৈনন্দিন কথার ক্ষেত্রে এগুলো লাগে। 16 এবং 17, আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না, দ্য বেবি ইজ অলওয়েজ স্মাইলিং, এর বাংলা অনুবাদ দ্বারাও আমি আসছি, এর ইংরেজি অনুবাদ কি হবে? আমি বরং মরবো কিন্তু ভিক্ষা করব না, এটা আপনারা পারবেন জানি, এই প্রশ্নটা বহুবার বিভিন্ন পরীক্ষা আসছে এবং পারার মতো একটা প্রশ্ন। আই উড রাদার ডাই দ্যান বেগ, তাই না? 16 নাম্বার, আই উড রাদার ডাই, আমি বরং মরবো, দ্যান বেগ, ভিক্ষার চেয়ে। 15-16 উত্তরটা হচ্ছে এই নাম্বার গেল। 17 বলছে দ্য বেবি ইজ অলওয়েজ স্মাইলিং, দ্য বেবি ইজ অলওয়েজ স্মাইলিং,
এটার বাংলাটা কি হবে? শিশুটি সবসময় হাস্যোজ্জ্বল, না শিশুটির মুখে হাসি লেগেই থাকে, নাকি শিশুটি মুখ হাসিতে ভরা? এটার বাংলাটা বলেন। আমরা একদিন হয়তো এটা অপশন সহ দিয়েছিলাম আপনাদের কোনো একটা মডেলে। এটার বাংলা হলো কি? বাংলা কি হবে লিখেন তো। শিশুটির, আমার ছেলে বাবু আছে একটা, ওর মুখে সবসময় হাসি লেগেই থাকে। শিশুটির মুখে হাসি লেগেই থাকে, শিশুটির মুখে হাসি লেগেই থাকে। দাঁড়াও আমি আসছি। দাঁড়াও মানে কি? ওয়েট, অপেক্ষা করো। আমি আসছি, এটা তো সহজ, আই এম কামিং। ওয়েট, আই এম কামিং নাও। অ্যান্ড নাও দিতে পারেন, আমি আসছি, আই এম কামিং পর্যন্তই যথেষ্ট। ক্লিয়ার? তো দেখেন এই যে ছোট ছোট রিটেনগুলো, এগুলো আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন। যখন কোনো এমসিকিউ প্রশ্ন করবেন, আপনার ওই এমসিকিউ এর যে অপশনটা উত্তর করলেন সেই উত্তরটা মুখস্থ করার মতো করে করবেন। কারণ আপনি সবসময় যদি অপশন খুঁজতে থাকেন তাহলে আপনি নিজে এক প্রকার অন্ধের মতো হয়ে যাবেন, বধির হয়ে যাবেন। মানে আপনি অপশন ছাড়া তখন আর মুখ দিয়ে কথা বেরোবে না। সেরকমটা করা যাবে না। কারণ হলো আমাদের সামনে যে যুগ আসতেছে চাকরি পরীক্ষাগুলোতে, শর্ট অনেক 11 থেকে 20তম গ্রেডে অনেক চাকরি আছে যেখানে এরকম শর্ট রিটেন লিখতে হয়। ঠিক আছে? ওকে, নেক্সট 16-17 শেষ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি কিন্তু। 18, দ্য প্রিন্সিপাল উইল ড্যাশ দ্য আনসার স্ক্রিপ্ট। এটা একটা গ্রুপ ভার্ব থেকে দেওয়া হয়েছে। লুক গ্রুপ ভার্বের ব্যবহার থেকে দেওয়া হয়েছে। লুক, লুকের সাথে অনেক কিছু আছে। দেখেন লুক এখানে দিছে অ্যাট, ওভার, ইনটু, ফর। লুক অ্যাট, ওভার, ইনটু, ফর। লুক ফর, দেখেন দ্য প্রিন্সিপাল উইল আনসার স্ক্রিপ্ট মানে কি? আনসার স্ক্রিপ্ট মানে হলো প্রশ্নের উত্তর। প্রশ্নের উত্তরগুলো পরীক্ষক কি করেছে? লুক, আমি সবগুলো মিনিং বলি। লুক অ্যাট মানে কোনো দিকে তাকানো, হ্যাঁ, কোনো মানে দিকে তাকানো। লুক ইনটু মানে হলো তদন্ত করা। তদন্ত, তদন্ত মানে গভীরভাবে বিশ্লেষণ। তদন্ত মানে কি? গভীরভাবে বিশ্লেষণ। লুক ওভার মানে পর্যবেক্ষণ করা, বা এটা হচ্ছে পরীক্ষা করা, পরীক্ষা করা বা পর্যবেক্ষণ করা, হ্যাঁ। আর লুক ফর মানে খোঁজা, খোঁজা, কোনো কিছুর জন্য খুঁজতে থাকা, খোঁজা। এখন দেখেন আনসার স্ক্রিপ্ট মানে আপনি লিখিত খাতাটা সে পরীক্ষা করবে, মানে দেখবে, চেক করবে, পরীক্ষা করা, এটাকে বলা হয় পরীক্ষা করা। তাই লুক ওভার, দ্য প্রিন্সিপাল উইল লুক ওভার দ্য আনসার স্ক্রিপ্ট। 18 আনসারটা হবে সি ভাই, 18 আনসার হবে সি নাম্বার। বি কেন? লুক ইনটু না, লুক ইনটু মানে তদন্ত করা, এটা পুলিশের কাজ। তদন্ত করা মানে যে জিনিসটা গভীরে আছে সেটাকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসা। লুক ইনটু দ্য কেস, হ্যাঁ, পুলিশের কাজ। লুক ইনটু দ্য ম্যাটার, গোয়েন্দার কাজ। ঠিক আছে? লুক ইনটু দ্য ফ্যাক্ট, লুক ইনটু দ্য অ্যাক্সিডেন্ট মানে যে কোনো একটা বড় ঘটনাগুলো তদন্ত করা, যেগুলো জানা থাকে না। কিন্তু পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করব লুক ওভার, লুক ওভার। আশা করি বিষয়টা মনে রাখতে পারবেন, এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। নেক্সট 19 নম্বর, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। হাই ভোল্টেজ মডেল 22। লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি? লেফটেন্যান্ট, এটা মিথ্যা তুমি 10 পিঁপড়া, এটা তো জানেন। জেনারেল নিয়ে ওখানে বানানে কোনো সমস্যা নাই। জেনারেল, 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 জেনারেল সব ঠিক। লেফটেন্যান্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া। লাই মানে মিথ্যা, ইউ মানে তুমি, 10 পিঁপড়া। এটাই হলো লেফটেন্যান্ট, এটা সারা জীবন সবাই জানেন। ঠিক আছে? এটা আর বললাম না। মিথ্যা তুমি 10 পিঁপড়া, এটা একটা ক্লু ছিল, সেই ক্লু অনুযায়ী মিথ্যা তুমি 10 পিঁপড়া মানে অ্যান্সার কোনটা হলো? ইউ 10 অ্যান্ট মানে ডি নাম্বার উত্তর। মিথ্যা তুমি 10 পিঁপড়া। এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন, 20 নম্বর, নিচের কোন বাক্যটি শুদ্ধ? দ্য নিউজ ইজ ট্রু, হি গেভ মি অ্যান অ্যাডভাইস, দ্য কমিটি হ্যাভ ইস্যুড ইটস রিপোর্ট, 10 কিলোমিটার্স আর এ লং ওয়াক। ওকে, শেষ প্রশ্ন 20 নম্বরটা, এটা সবাই সলভ করব আমরা। হাই ভোল্টেজ মডেল 22 এর লাস্ট কোশ্চেন, নিচের কোন বাক্যটি শুদ্ধ? দ্য নিউজ ইজ ট্রু,
সংবাদটি সত্য। হি গেভ মি অ্যান অ্যাডভাইস। দ্য কমিটি হ্যাভ ইস্যুড ইটস রিপোর্ট। 10 কিলোমিটার্স আর এ লং ওয়ে। 20 নম্বর প্রশ্ন, দ্য নিউজ ইজ ট্রু, এটা কি সত্য? এটা সঠিক বাক্য বলা যাবে অবশ্যই। কেন? কারণ নিউজ, এই যে এস যুক্ত থাকা সত্ত্বেও এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড। এরকম অনেক শব্দ আছে, নিউজ, ইথিক্স, গ্যালোস, ফিজিক্স, ইকোনমিক্স, এরকম অনেক শব্দ আছে যেগুলো এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার। এটা সঠিক সেন্টেন্স। বাকিগুলো ভুল কেন? হি গ্যাভ মি অ্যান অ্যাডভাইস হবে না। এই অ্যাডভাইস আনকাউন্টেবল নাউন, সারা জীবন মনে রাখতে হবে, অ্যাডভাইস আনকাউন্টেবল। তো এটার সামনে আমরা সরাসরি সংখ্যা ব্যবহার করতে পারবো না, এ অ্যান ব্যবহার করতে পারবো না। দ্য কমিটি হ্যাভ ইস্যুড, এই যে হ্যাভ হবে না কেন? কারণ এখানে যখন কমিটিকে ইটস দ্বারা রেফার করা হয়েছে, দ্যাট মিনস এটা এখানে সিঙ্গুলার, এটা এখানে সিঙ্গুলার। মনে রাখতে হবে যত কালেকটিভ নাউন আছে, কংগ্রেস, কর্পোরেশন, গভর্নমেন্ট, অর্গানাইজেশন, আর্মি, ফার্ম, জুরি, টিম, ক্রাউড, ক্লাস, কমিটি, কোম্পানি, কাউন্সিল, বোর্ড, টাস্ক ফোর্স, গ্যাং, হ্যাঁ, এই সকল কালেকটিভ নাউনগুলো নর্মালি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করব। যদি বিভক্তি বোঝায় তাহলে প্লুরাল হয়। তো এখানে সিঙ্গুলারই বোঝাচ্ছে, কারণ কমিটি এটা রিপোর্ট ইস্যু করেছে, তার মানে এটা হবে হ্যাভের জায়গাতে হ্যাজ। এটা হ্যাজ থাকলে সঠিক হতো। 10 কিলোমিটার্স, মনে রাখতে হবে এই যে ডিস্টেন্স বোঝাতে যে শব্দগুলো, কিলোমিটার্স, মাইলস, হ্যাঁ, 10 ফিটস, যে ডিস্টেন্স বোঝাতে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যতই সংখ্যা দিয়ে প্লুরাল করেন না কেন, 10 কিলোমিটার্স, পুরো 10 কিলোমিটার্স এই জায়গাটা বা এই খণ্ডটাকে সিঙ্গুলার হিসাবে বিবেচনা করা হচ্ছে। সেই হিসাব করে এখানে আর নয়, বরং এখানে হবে ইজ। কেন? কারণ হচ্ছে এখানে লং ওয়াক মানে একটা দীর্ঘ রাস্তা, এটা এই জায়গাতেই বলে দিচ্ছে একটা। এখানে দেখতেছেন না একটা, যতই সেটা 10 কিলোমিটার হোক, 5 কিলোমিটার হোক, ডিস্টেন্সটা কতটুকু? একটা ডিস্টেন্স। এখন একটা ডিস্টেন্সের মধ্যে আমরা মাপঝোপ করতে গিয়ে সেটা 10 কিলোমিটার্স হোক বা 10 মাইলস হোক বা 100 ফিটস হোক, কিন্তু লোকেশনটা বা দূরত্বটা কতটুকু? দূরত্বটার খণ্ড একটা, টুকরো একটা। এই জন্য এখানে এগুলোকে সবসময় সিঙ্গুলার বিবেচনায় ধরতে হবে, ধরে এদের পরে ভার্ব হবে সিঙ্গুলার ইজ বা অন্য কিছু প্রয়োজনে। ক্লিয়ার? এই হচ্ছে 20 নম্বর প্রশ্নের রিসার্চ। সো এইভাবে গবেষণা করে করে আপনারা যদি কোনো প্রশ্নের বিশ্লেষণ করে করে পড়েন, তাহলে এক্সপার্ট ইংলিশ আপনাকে সেই সাপোর্ট করবে। এটা আপনারা সাথে রাখার চেষ্টা করবেন, অন্য কেউ বলে দিবেন, এটা যেন সবাই সাথে রাখে। সো সব মিলে এই পর্যন্তই। আপনারা চাইলে এক্সপার্ট ইংলিশ রকমারি থেকে অর্ডার করতে পারেন, আর আমাদের কাছ থেকেও চাইলেও নিতে পারবেন। সো সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্লাস ভালো লাগলে শেয়ার করবেন, সর্বদা সাথে থাকেন। ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে আপনার রেগুলার প্র্যাকটিস কমপ্লিট হবে।